কেমন লাগছে? তুরা উদ্দীপনায় ছলছল চোখে উত্তর দিল। কেমন জানি পাগল পাগল লাগছে, নিজেকে মাথা ঘোরাচ্ছে, নাচতে ইচ্ছে করছে। ইচ্ছে মতো আমার সাথে নাচেন তো প্লিজ। আমার না খুব নাচতে ইচ্ছে করছে। কথাটা বলে তুরা রৌদ্রের দু হাত ধরে রৌদ্রকে নিয়ে নাচতে লাগলো। রৌদ্র কম্বিনেশনে তার সাথে তাল মিলিয়ে দিল। দুজনেই এখন যেন এক ধরনের ব্যাঙের রূপে পরিণত হয়েছে উচ্চ লাভ, একসাথে ছন্দে দোল। নাচের মাঝেই রৌদ্র ঘড়ির দিকে তাকালো। রাতের সময় দেখে হাঁপাতে হাঁপাতে তুরাকে বলল। তোরা আয়, মলে যাই। ওইখানে আরো অনেকে আছে, আমাদের সাথে নাচবে, আরো মজা হবে। তুরা খুশির ঝিলিক চোখে আটকে ধরে বলল। সত্যি? চল। তুরা সাথে সাথেই বলল। ওকে, চলেন। আমি যাব। আমি খুব নাচবো। কথাটা বলে তুরা দরজার দিকে এগোলো, কিন্তু দরজার কাছে এসে হঠাৎ থেমে গেল, যেন কোনো ঝটকা লেগে গেছে। রৌদ্রের দিকে তাকিয়ে বলল। আচ্ছা, আমি তো রুমের দরজা বন্ধ করে রেখেছিলাম। আপনি কিভাবে আমার রুমে এলেন? রৌদ্র তুরার কাছে এসে চোখের দিকে তাকিয়ে বলল। কেন, মনে নেই? তুই তো বললি জাদু। তাহলে তো আমি নিজে থেকে আসিনি, আমাকে নিয়ে এসেছে জাদু। দেখ কেমন জাদু, আমি দরজা না খুলেই হাওয়ার মতো এসে পড়লাম। তুরা সঙ্গে সঙ্গে হেসে ফেলল। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, জাদু জাদু। কথাটা বলেই তুরা রুমের দরজা খুলে বের হলো। পিছন পিছন রৌদ্রও বের হলো। হঠাৎ রৌদ্র দৌড়ে এসে তুরার মুখ চেপে ধরে বলল। শ্শ্, আস্তে, শব্দ করবি না, নাহলে মানুষ ডেকে যাবে, তখন আমাদেরকে যেতে দেবে না, আর আমরা নাচতেও পারবো না। তুরা সঙ্গে সঙ্গে মুখে আঙ্গুল দিয়ে মাথা নাড়ল। রৌদ্র তুরার এক হাত ধরে চুপি চুপি তুরাকে নিয়ে বেরিয়ে গেল। তুরাও বাচ্চার মতো শান্ত আনন্দমুখী হয়ে রৌদ্রের সঙ্গে তাল মিলিয়ে বাইরে বের হয়ে গেল। রাতের শেষ প্রহর, চারিদিকে নিস্তব্ধ, শুধু গাড়ির ইঞ্জিনের মৃদু শব্দ বাতাসে মিলিয়ে যাচ্ছে। রৌদ্র গাড়ি চালাচ্ছে আর তুরা তার কাঁধে মাথা রেখে বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে একটা শান্ত গভীর ঘুম, যেন কোনো নেশায় ডুবে আছে সে। চুলের কিছু গোছা মুখে এসে পড়ছে, নিঃশ্বাসের ছন্দে দুলছে আলতো করে। রৌদ্র একবার তুরার দিকে তাকালো, মুখ নিষ্পাপ শান্তি, চোখে নিঃশ্বাস স্বপ্নের ছায়া। ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল রৌদ্রের। নিচু গলায় নিজের সঙ্গে নিজেই বলল। জানি না তোরা, যখন তুই জেগে যাবে তখন তোর রিয়াকশন কেমন হবে, তবে তোর রিয়াকশন আমি যাই ধরি না, কারণ আমার তোকে লাগবে, শুধু তোকে। পৃথিবী যদি ধ্বংস হয়েও যায় তবু আমি তোকে ছাড়বো না। তোরা শুধু আমার, শুধুই আমার। শয়তান বেটা, রুদ্র তুরাকে নিয়ে ঠিকই চলে গেল। আর এখন সময় খান বাড়ির দিকে ফিরে যাওয়া। রাত পেরিয়ে ভোরের আলো ফুটেছে, কিন্তু সেই আলো যেন খান বাড়ির উঠোনে পৌঁছাতেই চাইছে না। সকালের হালকা হাওয়া, পাখির ডাক, কুয়াশা সব কিছু যেন অস্বস্তিকর নীরবতায় ঢেকে গেছে। ঘরের ভেতর এখনো সবাই ঘুমে, কেউ জানে না তাদের বাড়িতে কি ঝড় বয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই এই শান্ত সকাল ভেঙে যাবে। শুরু হবে কান্না, চিৎকার আর হাহাকারের এক ভিন্ন সকাল। খানবাড়ির উঠোনে তখন সকালবেলার রোদটা হালকা সোনালি হয়ে মাটিতে পড়ে আছে, আর তার মধ্যে ধুলোর সাথে মিশে ঘুরে বেড়াচ্ছে ফুলের গন্ধ। রান্নাঘর থেকে একটার পর একটা মশলার ঝাঁজ আর ভাজা পোড়ার গন্ধ চারপাশ ভরে উঠেছে। গেট থেকে শুরু করে বারান্দা পর্যন্ত রঙিন ফুলের মালা আর ঝাড়লে সাজানো, কোথাও গোলাপ, কোথাও গাঁদা, কোথাও ঝিলিমিলির বাতি। আঙ্গিনায় ছোট ছোট বাচ্চারা এদিকে ওদিকে দৌড়াচ্ছে। কেউ গ্লাসে দুধ খেয়ে রেখে ভুলে গেছে, কেউ আবার ফিতার টানে মেতে আছে। মেয়েরা চুলে ফুল গুচ্ছে, কানে দুল ঠিক করছে আর একে অপরকে দেখিয়ে বলছে, দেখ আমার শাড়িটা কেমন লাগছে। মাইক্রোফোনে হালকা সুর বাজছে সেই পুরনো বিয়ের গান। বড়রা বসে বিয়ের কাজের তালিকা মেলাচ্ছে। কারো মুখে চাপা উৎকণ্ঠা, ফটোগ্রাফার এসেছে তো। কেউ আবার হাসতে হাসতে বলছে, এই যে বরপক্ষের ফোনটা ধর। কেউ রওনা দিয়েছে কিনা দেখি। পুরো খানবাড়ি যেন এক উৎসবের মঞ্চ, আলো, হাসি, শব্দ আর ব্যস্ততায় মিশে আছে আনন্দের সুর। কিন্তু এই আনন্দের ভেতরে কোথাও যেন একটা অদ্ভুত নীরবতা লুকিয়ে আছে। কেউ জানে না এই সকালটা ঠিক কেমন পরিণতি বয়ে আনবে।
মহিলারা সবাই নিজেদের কাজে ডুবে আছে, রান্না, সাজসজ্জা, বাচ্চাদের দেখাশোনা সব কিছুতেই যেন এক উন্মাদনা। কিন্তু এই ব্যস্ততার মাঝেই রোশনি খানের মনে একটা অস্বস্তি ধীরে ধীরে জায়গা নিচ্ছে। যতবার চারিদিকে চোখ ঘোরাচ্ছে, কোথাও তুরাকে দেখা যাচ্ছে না। ভাবলো হয়তো এখনো ঘুমাচ্ছে, কিন্তু সময় তো অনেক হয়ে গেছে। মুখে একটু চিন্তার রেখা নিয়ে সে বলল, তোরা এখনো ঘুম থেকে ওঠেনি নাকি? এই ভেবে রোশনি খান তুরার রুমের দিকে যাচ্ছে, ঠিক তখনই তিথির আতঙ্কিত চিৎকার কানে এলো। তিথি দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, তুরা আপু রুমে নেই, কোথাও নেই। রুমের ওয়াশরুম, বারান্দা সব জায়গায় দেখেছে, তুরা আপু নেই। আর রুমের দরজাটাও বাইরে থেকে লাগানো ছিল, ভেতর থেকে না। রোশনি খান এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেলেন। তার মুখের রং ফ্যাকাশে হয়ে গেল, চোখের ভেতর এক অদ্ভুত আতঙ্কের ছায়া নেমে এলো। চারপাশের কাজ থেমে গেল, সবাই তিথির দিকে তাকিয়ে রইল। বিয়ের ঘরের কোলাহলের মধ্যে হঠাৎ করেই যেন একটা ভারী নিস্তব্ধতা নেমে এলো, যেন কেউ অদৃশ্যভাবে পুরো আনন্দটা থামিয়ে দিয়েছে। আয়ান প্রথমে তিথির কথা বিশ্বাস করতে পারছিল না। এত সকালে বিয়ের ঘরে এত মানুষ আর তুরা রুমে নেই, এটা যেন অসম্ভব শোনাচ্ছে। আয়ান দ্রুত এগিয়ে গিয়ে বলল, তুই কি বলছিস এসব তিথি? তোরা রুমে থাকবে না মানে কি? হয়তো বাড়িতেই আছে, আশেপাশে কারো রুমেও গিয়েছে। আয়ানের কথাটা শেষ হওয়ার আগেই পিছন দিক থেকে এক পরিচিত কিন্তু ভয়ে কাপা কণ্ঠ শোনা গেল আরশির। নাই, আমি পুরো বাড়ি দেখেছি, তোরা কোথাও নেই। আর 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 আরশির কণ্ঠ যেন ক্রমে ভারী হয়ে আসছে, কথা বলতে গিয়ে গলা আটকে আসছে। সবাই এখন তার দিকে তাকিয়ে আছে। রোশনি খানও নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে। হঠাৎ আরশি কেঁপে উঠল, থেমে গেল এক মুহূর্ত, তারপর নিচু গলায় বলল, আর আর রুদ্র ভাইও কোথাও নেই। মুহূর্তেই খানবাড়ির বিয়ের সকালে সব শব্দ যেন থেমে গেল। হাসির শব্দ, রান্নার আওয়াজ, গান সব নিস্তব্ধ। কারো মুখে কোনো কথা নেই, শুধু বিস্ময় আর ভয় মিশে থাকা নিঃশব্দ চোখগুলো একে অপরের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে এই নিখোঁজ হওয়ার খবরটা যেন পুরো বাড়ির বুকের ভেতর এক ঝড় তুলে দিয়েছে। আনোয়ার খান খবরটা শুনেই একদম নিথর হয়ে গেলেন। ধপাস করে সোফায় বসে পড়লেন তিনি। মুখটা ফ্যাকাশে, চোখে অবিশ্বাস আর দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। পাশে দাঁড়িয়ে থাকা কেউ কিছু বলার আগেই আশিক খানও মাথায় দু হাত দিয়ে ধীরে ধীরে নিচু হয়ে বসলেন। মনে হচ্ছে যেন পৃথিবীটা এক মুহূর্তেই তার পায়ের নিচ থেকে সরে গেছে। সবার আর বুঝতে বাকি রইল না রৌদ্রই যে তুরাকে নিয়ে গেছে, কিন্তু ঘরের বাতাসে এখনো একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, রৌদ্র কেন তুরাকে নিয়ে গেল? রৌদ্রের সাথে তুরার এমন কি সম্পর্ক যে এত বড় একটা কাজ সে করতে পারল? মুহূর্তের মধ্যে গান, হাসি, আড্ডা সব বন্ধ হয়ে গেল। খানবাড়ি একেবারে মরুভূমির মতো নিস্তব্ধ হয়ে উঠল। প্রতিটি কোণে যেন এক অদ্ভুত চাপ নেমে এসেছে। তনুজা খান শাড়ির আঁচল চেপে চেপে কান্না আটকানোর চেষ্টা করছে, চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে। পুরুষরা মাথায় হাত দিয়ে নিচু হয়ে বসে আছে, যেন মনে হচ্ছে সবাই গভীরভাবে ভাবছে এবার শিহাবদের কি জবাব দিবে। ঘরের পরিবেশ একেবারে ভারী, প্রত্যেকের মুখে উদ্বেগ আর চিন্তার ছাপ। বাতাসে অদৃশ্য এক অস্থিরতা ছড়িয়ে পড়েছে। তাজা ফুলের গন্ধে ভরা ঘরটা আজ যেন অন্যরকম লাগে শিহাবের কাছে। চারিদিকে রঙিন ফুলের মালা ঝলমল করছে। তার চোখে এখন শুধু একটাই ছবি, তুরা। আজ তার বিয়ে, তারই পছন্দের মানুষের সঙ্গে। আজ থেকে এই ঘরে থাকবে তুরা, তার পাশে তার জীবন সঙ্গী হয়ে। ভাবতেই শিহাবের ঠোঁটে মিষ্টি একটা হাসি খেলে গেল। লজ্জায় মাথা নিচু করে ফেলল, যেন সে নিজেই নিজের কল্পনায় হারিয়ে গেছে। তারপর ধীরে ধীরে পকেট থেকে ফোন বের করলো, স্ক্রিন খুলল তুরার এক হাসি মাখা ছবি, যেটা সে গোপনে তুলেছিল একদিন তুরার অজান্তে। তুরার মুখের দিকে তাকিয়ে শিহাবের চোখ ভিজে উঠল ভালোবাসায়। তারপর মৃদু কণ্ঠে বলল, আর মাত্র ঘন্টা দুয়েক, তারপর তুমি আমার হয়ে যাবে। আমরা একসাথে হব চিরদিনের জন্য। আমি কখনো ভাবিনি তোমাকে পাবো তুরা। বিশ্বাস করো, তুমি শুধু আমার পছন্দ না, তুমি আমার ভালোবাসা। এই কথাটা তোমাকে আজ রাতেই বলবো। আমি তোমাকে বাকিটুকু আর বলতে পারল না শিহাব। হঠাৎ কানের পাশে এমন একটা খবর এসে আঘাত করলো যা তার গোটা পৃথিবী কাঁপিয়ে দিল। যেন মুহূর্তেই সব আলো নিভে গেল, চারপাশটা অন্ধকার হয়ে গেল। বুকের ভেতর কিছু একটা ছিঁড়ে গেল, ভেতরটা ধুক করে মুচড়ে উঠল কষ্টে।
হাত থেকে ফোনটা ফসকে পড়ে গেল মেঝেতে। তুরার হাসি মাখা মুখটা স্ক্রিনে থেমে রইল, কিন্তু শিহাবের চোখে এখন ঝাপসা হয়ে গেছে সব। নতুন শহর, নতুন দেশ, সবকিছু যেন অপরিচিত লাগছে। মনে হচ্ছে যেন দেশের সাথেই সময়, বাতাস, এমনকি সকালটারও রং বদলে গেছে। রুমের জানালা খোলা, পর্দাগুলো এলোমেলো ভাবে দুলছে হালকা ঠান্ডা বাতাসে। মৃদু আলো এসে পর্দার ফাঁক দিয়ে তুলোর মতো পড়ছে। তোরা ঘুমের মধ্যে চোখ পিলপিল করে খুলে গেল। কোন দিক না তাকিয়ে ক্লান্ত গলায় গর্জন তুলে ডাকতে লাগলো, মা, এখনো ডাক দাও নেই কেন? উফ, আচ্ছা বুঝছি, আজকে আমার বিয়ের কারণে ডাক দাও। বাকিটুকু আর বলা হলো না। তোরার চোখ আচমকা স্থির হয়ে গেল চারপাশে। এক বিশাল রূপ, দেওয়ালে ঝুলানো দামি দামি ছবি, কাচের টেবিলে বিদেশি ফুলের সাজ, নরম কার্পেটের গায়ে পড়া আলো, সব কিছুই যেন স্বপ্নের মতো। তোরা হতবুদ্ধ হয়ে চারপাশে তাকিয়ে রইল। মনে মনে ভাবলো, আমি কি এখনো ঘুমাচ্ছি? সে তাড়াতাড়ি নিজের হাতে চিমটি কাটলো, ব্যথা পেল, তবুও জায়গাটা একই। বুক ধড়ফড় করছে, নিঃশ্বাস ভারী হয়ে আসছে, নিজের কণ্ঠে অবিশ্বাস মিশে গেল। আল্লাহ, আমি কোথায়? এটা তো আমাদের বাড়ি না। আমি এখানে কিভাবে এলাম? রুমের নিস্তব্ধতায় তুরার কণ্ঠটা মিলিয়ে গেল। জানালা দিয়ে ঢোকা হালকা বাতাসে পর্দা আবার উঠল, যেন অচেনা জায়গাটা নীরবে হাসছে তার বিভ্রান্তির দিকে। তুরা বিছানা থেকে উঠে ধীরে ধীরে চারিদিকে তাকাতে লাগলো। দেওয়ালের রং, জানালার নকশা, মেঝেতে পুরো কার্পেট, সবই যেন অপরিচিত। বুকের ভেতর কেমন যেন কাঁপুনি ধরছে। তুরা থমকে দাঁড়ালো, তারপর এক পা দু পা করে রুমের দরজার দিকে এগিয়ে গেল। দরজাটা খুলতেই হালকা বাতাসে ঢেউ এসে মুখে লাগলো। তুরা পা ফেললো। করিডোরের চারিদিকে নিস্তব্ধতা, শুধু দেওয়ালে ঝুলে থাকা বড় বড় চিত্রকর্ম, এক পাশে আধুনিক লাইট, আর নরম মেঝেতে পথচিত্রের শব্দ যেন বাতাসে মিলিয়ে যাচ্ছে। ঘুরে ঘুরে সবকিছু দেখছে তুরা, কিন্তু কোনো মানুষের উপস্থিতি নেই কোথাও। তুরার মনে ভয় ধীরে ধীরে গেড়ে বসেছে, ঠোঁট শুকিয়ে আসছে, গলা শুকনো। মনে মনে নিজেকেই প্রশ্ন করছে, আমি এইখানে কিভাবে এলাম? আমি তো আমার নিজের রুমে ঘুমিয়েছিলাম। তাহলে এই জায়গায় কে নিয়ে এলো আমায়? তুরা চারিদিক দেখতে দেখতে হঠাৎ কারো সঙ্গে হালকা ধাক্কা খায়। বুকের ভেতরটা ধক করে ওঠে। চমকে উঠে ঘুরে তাকাতেই দেখে রুদ্র। তুরার চোখে যেন এক মুহূর্তেই স্বস্তির ছায়া নেমে আসে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে ধীরে বলে ওঠে, ভাইয়া, এই জায়গাটা কোথায়? এটা তো আমাদের বাড়ি না ভাইয়া। আমাকে বাড়ি নিয়ে চলেন, আমার এখানে ভালো লাগছে না। রুদ্রের ঠোঁটে ধীরে ধীরে দুষ্টুমির মেশানো একটুখানি হাসি ফুটে উঠল। এক ধাপ এগিয়ে এসে সে একদম তুরার সামনে দাঁড়ালো। হালকা বাতাসে উঠতে থাকা তুরার চুলগুলো মুখের উপর এসে পড়েছিল। রুদ্র নরম হাতে সেই এলোমেলো চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে নিচু স্বরে বলল, রিল্যাক্স বেব, এত তারা কিসের? আগে বিয়েটা হোক, তারপর না হয়ে যাব। তুরা এক মুহূর্তে থমকে গেল রুদ্রের কথা শুনে। মুখে বিস্ময়ের ছাপ, চোখে অবিশ্বাস। পরক্ষণেই নিজের অস্বস্তিটা ঢাকতে হালকা হেসে বলল, মজা করছেন তাই না? প্লিজ ভাইয়া, আমার বাড়ি নিয়ে চলেন, আমি বাড়ি যাব। রুদ্র তুরার কথায় এক মুহূর্তে থেমে গেল। তার চোখে হঠাৎ যেন একরকম দৃঢ়তা ফুটে উঠল। পরের মুহূর্তেই রুদ্র হাত বাড়িয়ে তুরার কোমর চেপে ধরে নিজের দিকে টেনে আনলো একদম কাছে। তুরা হতবাক হয়ে গেল এই আচরণে। বুকের ভেতর ধকধক শব্দ যেন আরো বেড়ে গেল। রুদ্র নিচু গলায় কিন্তু অদ্ভুত দৃঢ় স্বরে বলল, আমি মজা করছি না, তোরা তোকে আমার ভালো লাগে। আমি তোকে এখানে এনেছি কারণ আমি তোকে বিয়ে করব, আর সেই বিয়েটা হবে শুধু আমার সাথে, বুঝছিস? তুরার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। পুরো পৃথিবী থমকে গেছে মনে হচ্ছে। রুদ্র এমন কথা বলছে কেন? মাথা ঠিক আছে কি তার? ভাইয়া, আপনি এসব কি বলছেন? আপনার মাথা ঠিক আছে তো? রুদ্র ধীরে হেসে তুরার দিকে তাকালো। আরে ডার্লিং, আমার চুম্বক পাখি। রুদ্র কখনো মাথা নষ্ট করে কথা বলে না, যা বলি সব একদম সিরিয়াস। কথাটা বলেই রুদ্র তুরার মুখে হালকা ফু দিল। তুরার রাগে চোখ বন্ধ করে ফেলল। মনে মনে ভাবলো, আর না,
অনেক সহ্য করেছি ভাইয়ার এই আচরণ, এবার ভাইয়ার সীমা ছাড়িয়ে গেছে। রাগে কাঁপতে থাকা তুরা মুহূর্তেই নিজের সমস্ত শক্তি দিয়ে রুদ্রকে ধাক্কা দিল। চোখ রাঙিয়ে চিৎকার করে বলল, আপনি একটা পাগল, তার সাথে একজন চরিত্রহীন মানুষ। আপনি, আপনার সাহস কি করে হয় আমাকে এখানে নিয়ে আসার? আর কি বলেন আপনি আমায় বিয়ে করবেন? আপনার কি মনে হয় আপনার মতো একজন চরিত্রহীন মানুষকে আমি বিয়ে করব? কখনোই না। রুদ্র তুরার রাগ দেখে মুখে হাসি ফুটিয়ে বুকে হাত দিয়ে গলায় টান দিয়ে বলল, ওয়াও, কি সুন্দর রাগ। বিশেষ কর জানেমান, তোকে রাগলে আরো কিউট লাগে। এখন তো ইচ্ছে করছে তোকে। না 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 না, এখন না, 3 কবুল বলার পর। আচ্ছা চল, কাজে এসে বসে আছে, দুজন মিলে একটা প্রাইভেট বন্ধনে আবদ্ধ হয়ে যায়। তুরার রাগ যেন শরীরের প্রতিটা শিরা উপশিরা ভরে জ্বলতে লাগলো। তার চোখ লাল হয়ে উঠল, কান দিয়ে যেন ধোঁয়া বেরোচ্ছে, বুকের ভেতর দম আটকে যাচ্ছে রাগে। ইচ্ছে করছে রুদ্রকে সামনে থেকে তুলে আছাড় মেরে দিতে। গলা কাঁপতে কাঁপতে চোখে অশ্রু জমে ওঠে। সে রেগে বলল, আপনি কি ভেবেছেন আপনি আমাকে নিয়ে এসে পড়লে আমি আপনাকে বিয়ে করব? হাহ, কি আছে আপনার? শুধু টাকা পয়সা, রূপ আর ক্ষমতা, এগুলো থাকলেই মানুষ বড় হয় না। একটা ভালো চরিত্র থাকতে হয়, আর সেটা আপনার মধ্যে 1%ও নেই। নারী যেন আপনার কাছে শুধু বিছানার সাজসজ্জা। আমি ভাবতাম আপনি এতদিন আমার সাথে যা আচরণ করেছেন সব হয়তো দুষ্টুমি করে বলেছেন, কারণ আপনি তো হাজার হাজার নারীর সান্নিধ্যে যান, নাটক করেন। তাই ভেবেছিলাম সেটাই হয়তো অভ্যেস হয়ে গেছে আপনার। কিন্তু আমার সব ভুল ছিল যে চরিত্রহীন সে নিজের পরিবারের মানুষকেও কুনজর থেকে রেহাই দেয় না, যা আজ আমি প্রমাণ পেলাম। আর আপনি কি ভেবেছেন আমি আপনার বিষয়ে কিছুই জানি না? আমি সব জানি রুদ্র খান, সব। শুধু মুখে বলিনি, কারণ আপনি আমার ভাই, একজন পরিবারের সদস্য বলে আমি চুপ ছিলাম। রুদ্রের মুখের হাসিটা মুহূর্তেই মিলিয়ে গেল, চোখ দুটো লাল হয়ে উঠল রাগে। এতক্ষণ যে মানুষটা শান্তভাবে হাসছিল, এখন তার সেই শান্ত চেহারাটা যেন আগুনে জ্বলছে। এক ঝটকায় সে তুরার সামনে এসে দাঁড়ালো, ঈগলের মতো সো মেরে তুরার গাল চেপে ধরল। তুরার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো, চোখ ভয় আর অবিশ্বাসে বড় হয়ে গেল। রুদ্র দাঁত চেপে গলার ঝাঁস মিশিয়ে বলল, অনেক বলেছিস তুই শালির বাচ্চা। ভালো লেগেছে বলে তুই এখন তেজ দেখাচ্ছিস? শোন শালির ঘরে শালি, আমি কোনো নাটক করছি না। আমি তোকে সত্যিই ভালোবাসি, বুঝছিস? তুই আমার চোখে পড়েছিস, মানে তুই আমারই। তোর আমার থেকে মুক্তি পাওয়ার কোনো রাস্তা নেই। তুই চাইলেই বা না চাইলে তুই আমাকে বিয়ে করবি। রুদ্রের কথাগুলো যেন আগুনের শিখার মতো তুরার মুখে এসে পড়ল। ভয়, ঘৃণা আর অপমানের মিশ্র অনুভূতিতে তুরা কাঁপতে লাগলো। তুরার মুখে মুহূর্তেই রাগের আগুন জ্বলে উঠল, ভয়কে যেন পুরোপুরি গিলে ফেললো সে। দাঁত চেপে চোখে পানি নিয়ে কাঁপা কাঁপা গলায় কিন্তু তীক্ষ্ণ জেদে বলল, মরে গেলেও আমি আপনাকে বিয়ে করবো না, জানোয়ার। তুই আসলেই একটা খারাপ চরিত্রহীন মানুষ। শেষ পর্যন্ত নিজের বোনকেও তোর কুনজর থেকে রেহাই দিলি না। আমার ঘৃণা হচ্ছে তোকে দেখে, ঘৃণা। রুদ্রের ধৈর্যের বাঁধ ভেঙে ফেলেছে তুরা। রুদ্রের চোখে আগুন, কণ্ঠে অচল গড়াগড়ি রাগ আর হতাশা মিশে এক বিরাট ঝড়। ঠোঁট কামড়ে রাগ সামলাতে সামলাতে সে এক ঝটকায় তুরাকে কাঁধে তুলে নিয়ে রুমের দিকে হাঁটা শুরু করলো। পা মাটিতে ভাঁজে কেটে ছুটে যাচ্ছে, যেন কোনো বাধা নেই। তুরা পা নড়াতে লাগলো, শরীর কাঁপছে, নিঃশ্বাস আটকে আসছে। হাত দিয়ে রুদ্রের পিঠের সমান তালে কিল ঘুষি দিতে দিতে বলল, এই কুত্তা ছাড়, আমায় আমায় ছাড়। আমি তোর নামে কেস করব, নারী নির্যাতনের মামলা করব। তোকে আমি রিমান্ডে ঢুকাবো, ছাড় বলছি আমায়। তুরার আওয়াজে অদ্ভুত এক কণ্ঠের তীব্রতা, ভয়ের সাথে সাথে লড়াই করার দৃঢ় সংকল্প। রুদ্র ঠোঁট কামড়ে রাগ সহ্য করে রুমে এসে এক প্রকার তুরাকে বিছানায় ছুঁড়ে ফেলল। রুদ্র চোখ বন্ধ করে রাগ সামলে বড় বড় নিঃশ্বাস নিয়ে হাত উঁচিয়ে তুরাকে বলল, দেখ তোরা, আমার মাথা গরম করিস না, কাজে এসেছে। চুপচাপ যাবি আর শান্ত ভদ্রমের মতো কবুল বলে দিবি, আন্ডারস্ট্যান্ড? রৌদ্রের চোখে লাল আগুন, বুকের ভেতর রাগ জমে বিস্ফোরণের মতো ফেটে পড়ছে। আর তুরা রাগে ফুঁসে উঠে চিৎকার করে করে বলল, আমার জান নিয়ে নিন, তবুও আমি আপনার মতো মানুষকে বিয়ে করব না। মুহূর্তেই রৌদ্র তুরার কথায় বাঁকা হেসে শার্ট খুলতে খুলতে বলল, জান না, তুই শরীর নিচ্ছে। আমি তো আবার চরিত্রহীন মানুষ, শরীর না নিয়ে কারো জান নিতে পারি না।
তুরার এবার একটু ভয় লাগছে। এতক্ষণ সাহস থাকলেও এখন আর নেই। রুদ্র যদি সত্যি ওর উপর ঝাঁপিয়ে পড়ে কি হবে তা ভেবে কাঁপছে সে। তুরা ধীরে ধীরে বিছানায় পিছাতে লাগলো, হাত পা কাঁপছে। কাঁপা কণ্ঠে বলল, দেখুন, আমার কাছে আসবে না, মেরে ফেলবো কিন্তু আমি আপনাকে। রুদ্র মুহূর্তেই হু হু করে হালকা হেসে উঠল। তার চোখে অদ্ভুত আগ্রাসী উজ্জ্বলতা। ধীরে ধীরে তুরার দিকে এগোতে এগোতে গলায় টান দিয়ে বলল, লিখব তোমার হাতে আমি আমার মরণ। তুরা রুদ্রের গান গাওয়া দেখে ভয়ে তার দিকে চেয়ে বিছানায় পিছাতে পিছাতে কণ্ঠ কেঁপে বলল, হ্যাঁ প্লিজ আমায় ছেড়ে দিন, আমি তো আপনার বোন হই। রুদ্র তুরার কথা কানে না নিয়ে ধীরে ধীরে এগোতে থাকলো, চোখে আগুন ঝলসানো রাগ আর দম্ভ। বল, বিয়ে আগে করবো নাকি বাসর আগে করবো? রুদ্রের কথায় তুরার শরীর জ্বলে উঠল। লজ্জা আর ভয়ে কান দিয়ে ধোঁয়া বের হতে লাগলো, শরীর কেঁপে উঠল। মুহূর্তেই তুরার ঠোঁট কামড়ে চিৎকার করে বলে উঠল, ছি, নাউজুবিল্লাহ। আর কয়জনের সাথে বাসর করবেন আপনি? আপনার লজ্জা থাকা উচিত। তুরার চোখ বড় বড় হয়ে গেছে, গলার কণ্ঠ কেঁপে উঠছে। শরীর ভয়ের সঙ্গে উত্তেজনায় অচল। মনে হচ্ছে নিজের শক্তি আর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে। উচ্চ স্বরে হেসে উঠল রুদ্র। তুরার কণ্ঠ ও চোখে রাগ যেন তার কাছে কিছুতেই প্রভাব ফেলছে না। সব কিছু এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের হচ্ছে। তুরার শরীর কাঁপছে, লজ্জা আর ভয়ের ছাপ স্পষ্ট। মনে হচ্ছে প্রতিটি শব্দে সে আরো অসহায় হয়ে পড়ছে। রুদ্র হাসতে হাসতে ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলল, এই যে তুই সত্যি কথা বলেছে, আমার লজ্জা থাকা উচিত ছিল, কিন্তু আমার এই লজ্জাটাই নাই। আমার ভালোবাসাটা নির্লজ্জ ভালোবাসা। এখন কাছে আয়, তোকে একটু আদর করে দেখি তুই কেমন টেস্টি। কথাটা বলে রুদ্র একটানে তুরাকে একদম কাছে টেনে আনলো। মুহূর্তেই তুরার উপরে উঠে গালে স্লাইড করতে করতে নরম গলায় হিস হিস স্বরে বলল, অভদ্র হয়েছি আমি তোমারই প্রেমে, তাই কাছে আসুন, আরো কাছে আসুন। কথা বলো না, কোনো কথা বলো। তোরা আকস্মিকভাবে বিরক্ত হয়ে রাগে, লজ্জা আর ঘৃণার মধ্যেই সাহস জুগিয়ে নিয়ে প্রতিরোধ করার চেষ্টা করতে লাগলো। ভয় পেয়ে সে আত্মরক্ষার এক ছটফট করে তোটা বাঁচানোর একটুখানি জোরে কামড় দিল রুদ্রের হাতের বাহুতে। রক্ষা করার প্রয়াসে রুদ্র হালকা চিৎকার দিয়ে পিছনে সরে গেল। ব্যথা আর রাগ মিশিয়ে মুখ মুচকিয়ে চিৎকার করে উঠল, অফ কুত্তিরে, তোর আজকে খাইছি। এলোমেলো ফুলের নোংরা আবর্জনার মধ্যে ঘরে বসে আছে শিহাব। সে কোনোভাবেই মানতে পারছে না যে রুদ্র তুরাকে সঙ্গে নিয়ে চলে গেছে। শিহাব বারবার চিৎকার করে ওঠে, চোখে ক্ষোভ আর হতাশা জেগে উঠছে। আমার তুরাকে চাই মানে চাই। আমি তুরাকে ছাড়া কাউকে বিয়ে করব না। ওকে এনে দাও, না হলে আমি ওইখান বাড়ির একজনকেও ছাড়বো না। শিহাবের গলা কাঁপছে, হাত বাতাসে ঢেলে চিৎকার করছে। ঘরের মধ্যে উত্তেজনা ও রাগের তীব্রতা স্পষ্ট, কিন্তু সে একা নয়। মানসিকভাবে সে দৃঢ় এবং নিজের লক্ষ্যে স্পষ্ট। শিহাবের বাবা মা ড্রয়িং রুমে বসে আছেন, দুজনের মুখে চিন্তার আঁচড় স্পষ্ট। ঘরের সাজানো ফুলগুলো অচেনা অস্থিরতায় কুড়িয়ে পড়ছে। শিহাব যখন শুনল রুদ্র তুরাকে নিয়ে চলে গেছে, তখন থেকেই তার ভেতরের পাগলামি ধীরে ধীরে জেগে উঠেছে। মাথায় যেন অলুক ঝড় উঠেছে। সে ঘরে ঢুকে ফুলপত্র ছিঁড়ে ছিঁড়ে ছড়িয়ে দিল। আন্দাজ করা যায় না কোথা থেকে এই তীব্র ক্রোশ এসেছিল। বারবার চিৎকার করে উঠল, তুরাকে এনে দাও, না হলে আমি কাউকেই ছাড়বো না। শিহাবের চোখে ভালোবাসার পাগলামিটা স্পষ্ট। সেই প্রেম এখনই বেদনা আর রাগে রূপ নিয়েছে। বাবা মায়ের চোখে আঘাত ও ভয়। তারা একে ধরতে চাইলেও শিহাবের অস্থির পদক্ষেপগুলো থামছে না। ঘরের মধ্যে এক আকস্মিক স্রোত, ভয়, কষ্ট আর অপরিকল্পিত জেদ সব মিশে গেছে। খানবাড়িতে এক বিরাট নীরবতা। কারো মুখে কোনো কথা নেই, হাসি নেই। মানুষেরা যেন একটা গভীর দুঃখের সাগরে ভাসছে। হলরুমে সবাই বসে আছে। রুদ্রের ফোনে বারবার কল দিয়েও বারবারই বন্ধ পাওয়া গেছে। তনুজা খান কণ্ঠে ভেঙে কেঁদে কেঁদে পড়ছে। মেয়ের জন্য চিন্তায়
অস্থির আর অসহায়তার সীমা নেই। সব কিছুর মাঝে আনোয়ার খানের মুখ চিরস্থির। সেই মুহূর্তেই শক্ত সঙ্গীত হয়ে দাঁড়ালেন। গলার কণ্ঠে দৃঢ়তা রেখে তিনি আশিক খানের উদ্দেশ্যে বললেন, থানায় ফোন কর, বলবে আমাদের ঘর থেকে একটা মেয়ে কিডন্যাপ হয়ে গেছে। যে নিয়েছে তাকে ধরতে পারলে যেন আইনের আওতায় নিয়ে জেলে দেওয়া হয়। মুহূর্তেই খানবাড়ির সকলে থমকে গেল। সবার চোখ এখন আনোয়ার খানের দিকে। হলটা নিস্তব্ধ, কেবল ঘড়ির টিকটিক শব্দ আর কিচেনের কোথাও থরথর করা পাত্রের আওয়াজ ভেসে আসছে। রোশনি খান মুহূর্তেই বললেন, কি কি বলছেন আপনি এগুলো? রুদ্র নিয়ে গেছে তুরাকে? রুদ্র আপনার ছেলে, ওকে কেন পুলিশে ধরবে? আনোয়ার খান নীরবে একবার ঘরটা অতিক্রম করে স্থিরভাবে উত্তর দিলেন, হ্যাঁ, রুদ্র এই বাড়ির ছেলে, অর্থাৎ আমার ছেলে। কিন্তু সে এই বাড়ি থেকে একজনকে নিয়ে পালিয়েছে। তার মানে সে এখন অপরাধী। আর আমি অপরাধীকে সাজা দিতে কোনো অবস্থাতেই এক পা পিছু হব না। খানবাড়ির সবাই আনোয়ার খানের শক্ত কণ্ঠ শুনে আর আর কেউ কিছু বলার সাহস পেল না। রোশনি খান আঁচল মুখে গুজে কান্না আটকানোর চেষ্টা করছেন। আনোয়ার খান আবার আশিক খানের উদ্দেশ্যে বললেন, কি বলছে শুনতে পারিসনি? এই মুহূর্তে থানায় কল দিবি। তুই না দিলে আমি দিচ্ছি। আশিক খান চুপ করে দাঁড়িয়ে রইল। নরম চোখে বড় ভাইকে যেমন সম্মান করে তেমনি বড় ভাইয়ের সিদ্ধান্তকেও সম্মান জানাতে চেয়েছিল, কিন্তু এই মুহূর্তে আশিক খান ব্যর্থ। আনোয়ার খান আশিকের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, ঠিক আছে, কল দিবি না তো? আমি দিচ্ছি। এই বলে আনোয়ার খান ফোন বের করে থানায় কল দিলেন এবং উপরতলায় চলে গেলেন। বাড়ির লোকজন সবাই হকচকিয়ে হয়ে ধুম করে বসে রইল। ঘরের কেবল উদ্বেগ আর নিস্তব্ধতার খটকা রয়ে গেল। দিনটা আজ যেন খুব বিরক্তকর, তার সাথে সময়টাও অসহ্য লাগছে। পার্লার থেকে লোক এসেছে তুরাকে সাজাতে। তুরা পুতুলের মতো বসে আছে আর মহিলাটা যত্ন করে তাকে সাজাচ্ছে। তুরা বাধ্য হয়ে রুদ্রের বউ হিসেবে নিজেকে সাজাচ্ছে, সাথে মাঝে মাঝে চোখ কুচকাচ্ছে, ঠোঁট কাঁপছে, ভেতরের অস্থিরতা যেন বাইরে বেরোতে চাইছে। তখন কামড় দেওয়ায় প্রায় রৌদ্র তুরার উপরে ঝাঁপিয়ে পড়েছিল। তুরা বাঁচার জন্য বলছে বিয়ে করবে। তুরার বিরক্তের মাঝেই অজান্তেই কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। চোখে অস্থির মিশ্রণ, মনে হচ্ছে প্রতিটা মুহূর্ত আরো ভারী হয়ে উঠছে। কোনো নারী চাইবে না যে রুদ্রের মতো একজন স্বামী হোক। তুরার সামনেই রুদ্র অন্য একটা মেয়েকে ঘনিষ্ঠভাবে স্পর্শ করছে, আর সেই দৃশ্য দেখেও তুরার মনে অজান্তেই উত্তেজিত ভয় আর বিরক্তির মাঝে দোলাচল করছে। কিভাবে সেই মন আবার রুদ্রের দিকে টান খায় তা সে নিজেও বুঝতে পারছে না। পার্লারের মহিলাটা তুরাকে সাজিয়ে দিয়ে নিজেই বলল, ওয়াও ম্যাম, আপনাকে অনেক সুন্দর লাগছে। স্যার তো আপনাকে দেখে চোখ ফেরাতেই পারবে না। তুরা বিরক্ত হয়ে উঠল, ঠোঁট কামড়ে আয়নায় নিজেকে দেখল। কিছুক্ষণ নিজের রূপ দেখার পর নিজেই থমকে গেল। লাল খয়েরি রঙের লেহেঙ্গা, শরীর ভর্তি গহনা, ভারী মেকআপ, সব মিলেই সত্যি সুন্দর লাগছে। তুরা মনে মনে নিজেকে নিজেই ছোট্ট প্রশংসা করল, যদিও রাগ আর অস্থিরতা এখনো ভেতরে জমে আছে। মহিলাটা নিজের ব্যাগে সবকিছু তুলতে লাগলো। যখন ফোন তুলতে যাবে তুরার চোখ পড়ল মহিলাটার ফোনের দিকে। তুরা সঙ্গে সঙ্গে মহিলাটাকে বলল, আন্টি, একটা হেল্প করবেন? মহিলাটা মুস্কি হেসে বলল, হ্যাঁ বলো, কি হেল্প করতে পারি? আসলে আন্টি, আপনার ফোনটা একটু দিতে পারবেন? একটা জায়গায় কল দিতে চাচ্ছিলাম আমি। মহিলাটা কিছুক্ষণ কিছু ভেবে বলল, ওকে নাও। মহিলাটা ফোন এগিয়ে দিল। তুরা রোবটের মতো ফোন নিয়ে বাবার নাম্বার ডায়াল করে কল দিল। কয়েকবার রিং হলো, কিন্তু কেউ ধরলো না। তুরা বিরক্ত হয়ে বাড়ির টেলিফোনে কল দিল। সেখানে কল দেওয়ার সঙ্গে সঙ্গে কেউ রিসিভ করলো। তুরা সঙ্গে সঙ্গে বলল, হ্যালো, আমি তুরা বলছি, শুনতে পাচ্ছ কেউ? ও পাশ থেকে রোশনি খানের কণ্ঠ ভেসে এলো। কণ্ঠটা যেন উৎকণ্ঠায় কাঁপছে। হ্যাঁ তোরা, আমি তোর চাচি। তুই ঠিক আছিস তো? তোরা এখন কোথায়? আর রুদ্র কোথায়? তুরার চোখ ভরে উঠল অশ্রুতে। গলার কাঁপুনি আর নিঃশ্বাস যেন আটকে আসছে তাড়াহুড়ায়। হ্যাঁ চাচি, আমি ঠিক আছি চাচি।
আমায় বাঁচাও। আমি রুদ্র ভাইয়াকে বিয়ে করব না, আমায় জোর করে বিয়ে করছে, প্লিজ তুমি বাঁচাও আমায়। ওপাশ থেকে রোশনি খানের কণ্ঠটা ভীষণ চিন্তিত হয়ে উঠল। কি বলছিস? রুদ্র তোর পাশে আছে, একটু ওর কাছে দে, আমি কথা বলবো। তুরা ডুকরে কেঁদে উঠল, গলার স্বর কেঁপে যাচ্ছে ভয় আর অসহায়তায়। না না চাচি, রুদ্র ভাইয়া জানলে আমার সর্বনাশ করে ফেলবে। তুমি বাবাকে, চাচাকে, সবাইকে বলো না আমাকে রুদ্র জোর করে বিয়ে করছে। আমাকে এখান থেকে তাড়াতাড়ি নিয়ে যেতে বলো। রোশনি খানও যেন ফোনের ওপাশ থেকে কেঁপে উঠলেন, কণ্ঠটা ভারী হয়ে এলো। আচ্ছা আচ্ছা, তুই শান্ত হ, আমি এখনই তোর চাচাকে বলছি, ঠিক আছে? তুই ভয় পাবি না মা। তুরা আবার কাঁপা কাঁপা গলায় কিছু বলতে যাবে, এমন সময় হঠাৎ পেছন থেকে শক্ত একটা হাত এগিয়ে এসে ফোনটা তুরার হাত থেকে ছিনিয়ে নিল। তুরা চমকে উঠল, বুক ধড়ফড় করছে। ঘুরে দাঁড়াতেই দেখে রুদ্র দাঁড়িয়ে আছে, ঠোঁটে সেই ভয়ানক বাঁকা হাসি। তুরা এক ধাপ পিছিয়ে গেল, চোখে আতঙ্ক, মুখে নিঃশব্দ চিৎকার যেন আটকে আছে। রুদ্র নিজের দিকে তাকিয়ে নাম্বারটা দেখল, হালকা হাসলো, তারপর মুখে একরাশ মিথ্যা আনন্দ নিয়ে ফোনটা কানে ধরে বলল, হাই মম, কেমন আছো? খুব মিস করছো আমাকে, তাই না? ও পাশ থেকে রোশনি খানের গলা প্রায় কাঁপছে রাগে আর অবিশ্বাসে। কে রুদ্র? এই রুদ্র, তোর কি হয়েছে? সমস্যা কি তোর? তুই তুরাকে নিয়ে গেছিস কেন? আবার ওকে জোর করে বিয়েও করেছিস, এসবের মানে কি? রুদ্র রোশনি খানের কণ্ঠে উদ্বেগ শুনেও এক চুলো বদলালো না, বরং আরো গভীরভাবে হাসলো, ঠোঁটের কোণে কৌতুকের রেখা টেনে মিশ্রণ গলায় বলল, মম, তোমার ছেলের মনে ধরেছে তোরাকে। মম, আমি তোরাকে চাই, ওকে বিয়ে করছে। এখন থেকে তোরা তোমার আদরের পুত্রবধূ। ওপাশ থেকে রোশনি খান প্রায় কাঁদো কাঁদো গলায় বলল, রুদ্র বাবা, পাগলামি করিস না, এদিকে শিহাব পাগল হয়ে যাচ্ছে। বাবা ভালো, তুরাকে নিয়ে চলে আয় প্লিজ। রুদ্র চোখ আধ বোঝা করে হালকা হাসি নিয়ে উত্তর দিল, সম্ভব নয় মম, তোমার ছেলে যে জিনিস একবার নিয়ে আসে সেই জিনিস ফেরত দেওয়ার মানেই হয় না। আর শেহাব ওই সারাটা বইল ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে ফেলতে, আমাদের মাঝে যেন না আসে, না হলে আমি খারাপ হতে এক পাও পিছু হবে না। রুদ্র বাবা দেখ, পাগলামি করিস না তুই, শুনছিস? রুদ্র এবার ঠোঁটের কোণে একরাশ ব্যঙ্গ নিয়ে বলল, মম, রাখছি, আমার বিয়ের সময় হয়ে গেছে, নিজের খেয়াল রেখো, আর ড্যাডকে আমার কথা জানিয়ে দিও। বাই মম। কথাটা বলে রুদ্র ফোনটা টুস করে কেটে দিল। মুহূর্তেই তার মুখের রং বদলে গেল, যে হাসিটা কিছুক্ষণ আগে ঠোঁটে খেয়েছিল তা মিলিয়ে গেল, জায়গা নিল এক রাশ কঠোরতা। চোখে যেন ভয়ঙ্কর ঝড় ঘনীভূত হচ্ছে। সে ধীরে ধীরে পার্লারের মহিলাটার দিকে এগিয়ে গেল, ঠান্ডা নিয়ন্ত্রণ কণ্ঠে ফোনটা তার হাতে দিয়ে বলল, ইউ ক্যান গো নাও। মহিলাটা কিছু বুঝে ওঠার আগেই রুদ্রের চোখের সেই তীক্ষ্ণ দৃষ্টি দেখে সে এক মুহূর্ত দেরি করলো না, মাথা নিচু করে দ্রুত ব্যাগটা কাঁধে ঝুলিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। ঘরে এখন শুধু তুরা আর রুদ্র, একটি ভারী নীরবতা চারপাশে ছড়িয়ে পড়ল। রুদ্রের চোখে তখন এক অদ্ভুত ঝড় রাগ, আকর্ষণ আর জেদ মিশিয়ে এক হয়ে আছে। মুহূর্তে সে চোখ পাকিয়ে তুরার দিকে তাকালো, সেই চাহনিটা এতটাই ভয়ঙ্কর যেন কোনো দগ্ধ অগ্নিকণা নিঃশব্দের সামনে ছুটে আসছে। তুরা স্থির হয়ে গেল, বুকের ভেতর ধরফরানি এমন জোরে বাজছে যেন চারপাশ শুনে ফেলবে। রুদ্র ধীরে ধীরে তুরার দিকে এগোতে লাগলো, প্রতিটি পদক্ষেপ যেন ভারী হয়ে আঘাত করছে মেঝেতে। তুরা এক ধাপ করে পিছাতে লাগলো, ভয়ে চোখ বড় বড় হয়ে গেছে তার। পেছাতে পেছাতে দেওয়ালের সাথে গিয়ে ঠেকে, পেছানোর আর কোনো জায়গা নেই। রুদ্র মুহূর্তেই সেই তুরাকে দেওয়ালে আর নিজের দু হাতের মাঝে বন্দি করে ফেলল। দেওয়ালের ঠান্ডা ছোঁয়া আর রুদ্রের শরীরের উষ্ণতা মিলেমিশে তুরার শ্বাস বন্ধ হয়ে আসে। সে আতঙ্কে চোখ বন্ধ করে ফেলল। রুদ্রের গরম নিঃশ্বাস তুরার মুখ ছুঁয়ে যাচ্ছে, গায়ের লোম কেঁপে উঠছে তার। রুদ্রের চোখে থেমে আছে তুরার ঠোঁটের সেই কাপা ঠোঁটের পাশে ছোট্ট তিলটা যেন তার ধৈর্য নিয়ে খেলা করছে। তার বুকের ভেতর অস্থিরতা কাজ করছে, ইচ্ছে করছে ওই ঠোঁট জোড়া নিজের আয়ত্তে নিয়ে নিতে। কিন্তু রুদ্র বিয়ের আগে তুরাকে গভীরভাবে ছুঁতে চায় না। রুদ্র কোনোভাবে নিজেকে সংযত রাখলো,
মুখটা তুরার কানের কাছে নিয়ে গিয়ে ফিসফিস স্বরে বলল, জানেমান, চোখ খোলো। এইভাবে চোখ বন্ধ রাখলে আমি কিন্তু গভীরভাবে ছুঁয়ে দেব। তুরা চমকে উঠে পিট করে চোখ মেলল, আর চোখ খোলার সাথে সাথে রৌদ্রের সেই নেশাগ্রস্ত দৃষ্টি দু জোড়া চোখে ধরা পড়ল তুরার চোখে। চোখে চোখ পড়তেই মুহূর্তের মধ্যে রৌদ্রের নিঃশ্বাস ভারী হয়ে উঠল। সে ধীরে ধীরে তুরার দিকে ঝুঁকে এলো, নাক প্রায় বরাবর ছুঁয়ে যাবে। কণ্ঠে মিশে গেল অদ্ভুত এক মাদকতা। ফিস ফিস করে বলল, তুই এত সুন্দর কেন বলতো? তোকে এত সুন্দর হতে কে বলেছে? তুই জানিস, তোর এই সৌন্দর্য আমাকে পাগল করে দেয়। আমি নিজেকে সামলাতে পারি না। ইচ্ছে করে তোর উপরের সৌন্দর্যের সঙ্গে ভেতরের সৌন্দর্যটাও নিজের করে নিতে। তুরা কিছুই বলল না, শুধু নিঃশব্দে তাকিয়ে রইল রুদ্রের দিকে। মুখে কোনো শব্দ নেই, কিন্তু চোখে আগুন, ঘৃণা, রাগ সব মিলেমিশে যেন তার বুকের ভেতর তাণ্ডব করছে। যদি আজ সামর্থ্য থাকতো তাহলে সে মুহূর্তেই রৌদ্রকে ঠাটিয়ে একের পর এক থাপ্পড় দিত, কিন্তু না, আজ সে বাধা। কারণ সে জানে রুদ্র যদি এখন খেপে যায় তাহলে সে নারী হয়ে আর রক্ষা পাবে না। এই মানুষটা এক পাও পিছিয়ে যাবে না। তুরার কলঙ্ক করতে, তার গায়ে নতুন এক দাগ আঁকতেও দ্বিধা করবে না। রুদ্র তুরাকে কিছু না বলতে দেখে এক ঝটকায় তুরার কোমর চেপে ধরে একদম কাছে এনে ফেলল। তুরা চমকে উঠে পড়ল, বুক ধকভক করা শুরু করলো। ইচ্ছে করছে এই রুদ্রকে মরিচের গুঁড়ায় পানিতে ডুবিয়ে মারতে। রুদ্র তুরার মুখের দিকে তাকিয়ে থাকলো। তুরার চোখে সেই পাপড়ি, ঠোঁট সব কিছু যেন রুদ্রকে খুব টানছে। কোনোভাবেই নিজেকে কন্ট্রোল করতে পারছে না। পৃথিবীতে যেন এখন রুদ্রেরই ধৈর্যের পরীক্ষা হচ্ছে। রুদ্র আর নিজেকে ঠিক রাখতে পারল না। এক ঝটকায় তুরার ঠোঁটগুলো নিজের আয়ত্তে নিয়ে নিল। তুরা চোখ বড় বড় করে রুদ্রের কাছ থেকে আসতে চাইল, কিন্তু রুদ্র আরো শক্ত করে চেপে ধরল। রুদ্র পাগলের মতো তাণ্ডব চালিয়ে যাচ্ছে তুরার ঠোঁটে। গভীর চুম্বন আর সাথে কামড়ের পর কামড়, সব মিলিয়ে যেন তুরার ঠোঁট জোড়াই এখন রুদ্রের মনের সুখ হয়ে দাঁড়িয়েছে। পাক্কা 5 মিনিট পর রুদ্র তুরার ঠোঁট ছাড়লো, আর তুরার সাথে সাথে হেলিয়ে পড়ল। রুদ্র চমকে উঠে তুরার গালে হালকা থাপ্পড় দিয়ে বলল, এই জান, কি হয়েছে? এভাবে ঘুমিয়ে পড়লি কেন? এই জান, চোখ খোল। কিন্তু তুরার কোনো সারা শব্দ নেই, একদম স্ট্রেট হয়ে চোখ বন্ধ করে আছে। রুদ্রের আর বুঝার বাকি নেই তুরা যে সেন্স হারিয়ে ফেলেছে। মুহূর্তে রুদ্র লম্বা শ্বাস নিয়ে চোখে উত্তেজিত ঝিলিক নিয়ে বলল, জান, তুই আমার এই সামান্য স্পর্শ সামলাতে পারলি না? তাহলে যখন গভীরভাবে স্পর্শ করব তখন তো তোকে খুঁজেও পাওয়া যাবে না। আর রুদ্র, তুই কার মায়ে পড়লি? এ তো তোর একটু উষ্ণই সেন্সে হারিয়ে ফেলেছে। তাহলে তোকে কিভাবে সামলাবে? দিস ইজ নট এ ওয়ার্ড। খান বাড়ির ঘর জুড়ে তখন অদ্ভুত এক নিস্তব্ধতা। রোশনি খানের মুখে রৌদ্র আর তুরার বিয়ের খবরটা যেন সবাইকে নিস্তব্ধ করে দিয়েছে। আনোয়ার খান বারবার ফোনে কথা বলছে, থানায় অফিসারদের তাগাদা দিচ্ছে, তবুও কোনো খোঁজ মিলছে না তাদের। রোশনি খান কপালের পাশে হাত রেখে চুপচাপ বসে আছেন, মুখে কষ্ট আর উদ্বেগের ছাপ। ঘরের বাতাস ভারী হয়ে আছে, সবাই জানে রৌদ্র কিছু না কিছু বড় ভুল করছে, কিন্তু কেউ তার লাগাল পাচ্ছে না। এমন সময় হঠাৎ সদর দরজা দিয়ে শিহাব ভেতরে ঢুকে। তার মুখ গম্ভীর, চোখের ভেতর ঘুমহীনতার দাগ, যেন অনেকটা ভেবে এসেছে কিছু বলবে। ঘরের সবাই তাকায় তার দিকে। রোশনি খান, আনোয়ার খান, আশিক খান সবাই অবাক হয়, আবার একরকম অস্বস্তি অনুভব করে। শিহাব এগিয়ে এসে কোনো কথা না বলে সরাসরি আশিক খানের সামনে এসে দাঁড়ায়। তার কণ্ঠ কাঁপছে, তবু সে দৃঢ়ভাবে বলে ওঠে, আঙ্কেল প্লিজ, আপনারা রৌদ্রকে বোঝান, সে যেন তুরাকে দিয়ে দেয়। আমি কথা দিচ্ছি, রৌদ্র দিয়ে গেলেই আমি তুরাকে বিয়ে করব। শুধু আপনারা একটাবার বোঝান রৌদ্রকে। শিহাবের কথা শেষ হতেই ঘরের ভেতরে আবারও নীরবতা নেমে আসে। রোশনি খান মাথা তুলে তাকান, চোখের কোণে জল টলমল করছে। আনোয়ার খান গভীর নিঃশ্বাস ফেলেন, মনে হয় যেন বুকের ভেতর রাগ, দুঃখ, হতাশা সব একসাথে জড়ো হয়েছে। আশিক খান শিহাবের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে, তার মুখে কোনো অভিব্যক্তি নেই, কিন্তু মনে হচ্ছে ভেতরে যেন প্রচণ্ড ঝড় বইছে।
রোশনি খান শিহাবের দিকে তাকিয়ে গভীর একটা নিঃশ্বাস ফেললেন। চোখে মুখে ক্লান্তি, কিন্তু কণ্ঠে ছিল কঠোর বাস্তবতার ভার। ধীরে ধীরে বললেন, বাবা, তোরা আর রুদ্রের বিয়ে। রুদ্র কোনোভাবেই তোরাকে আনবে না। কথাটা যেন বজ্রপাতের মতো আঘাত করলো শিহাবের বুকের ভিতর। মুহূর্তেই চারপাশের পৃথিবীটা ঝাপসা হয়ে গেল। মাথার ভেতর শব্দ থেমে গেল। শুধু কানের ভেতর নিজের হৃৎস্পন্দনের ধ্বনি বাজতে থাকলো। বুকের গভীরে এক অসহ্য ব্যথা জেগে উঠল, একটা ব্যথা যা ভাষার প্রকাশ করা যায় না, শুধু অনুভব করা যায়। চোখের পাতা কেঁপে উঠল, ঠোঁট শুকিয়ে গেল। সে কিছুক্ষণের জন্য স্থির হয়ে রইল, তারপর হঠাৎ কাঁপা কণ্ঠে বলল, আন্টি প্লিজ, আপনি কি রুদ্রকে বোঝান। আমি তুরাকে চাই আন্টি। তুরা আমার বহুদিনের পছন্দ, ও আমার ভালোবাসা। ওকে না পাইলে আমি আমি শেষ হয়ে যাব আন্টি। এই কথাগুলো বলেই শিহাব হাঁটু মুড়ে ফ্লোরে বসে পড়ল। তার দু হাত মুঠো হয়ে গেল, চোখ থেকে টলটল করে অশ্রু গড়িয়ে পড়ছে। সবাই নির্বাক হয়ে তাকিয়ে রইল তার দিকে। ছেলেরা নাকি কাঁদে না, এই কথাটা যেন আজ মিথ্যা প্রমাণ করে দিচ্ছে শিহাব। চোখে তার অসহায়তা, বুকে তার হারিয়ে ফেলার যন্ত্রণা। কখন যে সে তুরাকে এতটা ভালোবেসে ফেলেছে সে নিজেও জানে না, কিন্তু আজ যখন তুরাকে হারিয়ে ফেলেছে তখন তার মনে হচ্ছে যেন নিজের সমস্ত পৃথিবীটাই ভেঙে গিয়েছে, আর কিছুই অবশিষ্ট নেই। শিহাবের সেই অসহায় ভাঙ্গা চেহারা দেখে খানবাড়ির সবার বুকটা কেমন হালকা কেঁপে উঠল। এতটা যন্ত্রণায় এক তরুণ মানুষকে কাঁদতে দেখা সত্যি সহ্য হচ্ছে না কারো। রোশনি খান নিজের আঁচল মুখে চেপে কেঁদে উঠলেন। চোখে তার অনুশোচনা, মুখে কষ্টের রেখা। তার বুক কেঁপে উঠছে কান্নার দমে। ঘরের বাতাস ভারী হয়ে আছে, কারো মুখে কোনো শব্দ নেই, শুধু রোশনির কান্না আর শিহাবের দম বন্ধ করে রাখা নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। আশিক খান ধীরে ধীরে এগিয়ে এসে শিহাবের পাশে বসে পড়লেন। তিনি নিজের হাত বাড়িয়ে শিহাবের দু কাঁধে রাখলেন, তারপর দৃঢ় কণ্ঠে কিন্তু কষ্ট ভরা চোখে বললেন, বাবা শিহাব, আমরা সত্যি তোমার কাছে লজ্জিত। আমরা জানতাম না রুদ্র এত বড় একটা কাজ করবে। তুমি প্লিজ আমাদের উপর রাগ করো না, হয়তো ভাগ্যে এটা লেখা ছিল। কথাগুলো বলার সময় আশিক খানের চোখের কোণে জল টলমল করছিল। তিনি এক মুহূর্তের জন্যও সাহস পাচ্ছিলেন না শিহাবের চোখে তাকাতে, কারণ সেখানে ছিল এক ভাঙ্গা স্বপ্নের প্রতিচ্ছবি, আর ছিল এমন এক ভালোবাসার ব্যথা যা তারা কেউই ফিরিয়ে দিতে পারবে না। রোশনি খান কান্নার মাঝেও শিহাবের দিকে তাকিয়ে মাথা নেড়ে শুধু বললেন, বাবা, আমরা বুঝতে পারিনি রুদ্র যে এত বড় একটা কাজ করে ফেলবে। তুমি বাবা মনে কষ্ট নিও না। শিহাব ধীরে ধীরে কাপা হাতে চোখের জল মুছে দাঁড়িয়ে গেল। তার চোখে এখন আর কান্না নেই, সেখানে এক অদম্য জেদ, এক পুড়ে যাওয়া ভালোবাসা, তীব্র শপথ জ্বলছে। সে চারপাশে তাকালো, সবার চোখে চোখ রেখে দৃঢ় গলায় বলল, আমার কারো উপর রাগ নেই, তবে আমি সবাইকে একটা কথা বলে যাচ্ছি। আমি তোরাকে ছাড়তে পারবো না। আমি তোরাকে খুঁজে বের করব। আমি নিশ্চিত তোরা ভালো নেই। আমি থাকতে আমার তোরার কিচ্ছু হতে দেব না। যদি ওই রুদ্র পাতালেও তোরাকে রাখে, তবু আমি ওকে খুঁজে বের করব। আমার ভালোবাসার শক্তি দিয়ে আমি তাকে খুঁজে বের করবই। ওকে পেতে হলে আমার রুদ্রের সাথে লড়তেও হবে। তাহলে আমি লড়বো, ভালোবাসার শক্তি দিয়ে লড়বো। হয় জয় হবে, নয়তো ক্ষয় হবে। তবু আমি হাল ছাড়বো না। আমার নিঃশ্বাস থাকা অবধি তোরাকে ছাড়বো না, কখনোই না, কোনো দিনও না। শেষে শিহাব ধীরে ধীরে মুখে অর্ধেক অর্ধেক কথার আক্ষেপ নিয়ে চোখের জল মুছতে মুছতে বাড়ি থেকে বেরিয়ে গেল। শিহাব যেতেই বাড়ির ঘরে ফের নেমে এলো নীরবতা, গভীরতা। সবাই যেন তার ছেলের মতোই বেদনার সঙ্গে সম্পর্কিত, কিন্তু কিছু বলতে পারছে না। মুহূর্তের মধ্যেই আশিক খান নিজেকে আর ধরে রাখতে পারলেন না, হঠাৎ কাঁদতে শুরু করলেন। চোখের জলে তার গলায় ধরে আসা হৃদয়ের ব্যথা। পাশে তনুজা খান এগিয়ে এসে আশিক খানের কাঁদতে থাকা কাঁধে হাত রাখলেন, সহমর্মিতা আর মায়ার ছায়া দিয়ে। আশিক খান চোখের জল ভাসিয়ে তাকিয়ে বললেন, ছেলেটা সত্যি কষ্ট পেয়েছে। দেখেছো কিভাবে কেঁদে গেল? পুরুষ মানুষ সহজ কাঁদে না, আর তখনই কাঁদে যখন পৃথিবীর সবচেয়ে বড় আঘাত পায়। আর আজ সেই আঘাতটাই শিহাব পেয়েছে। তনুজা খান
শুধু মাথা নেড়ে তার কষ্টের সঙ্গে একরকম মিলে গেলেন। ঘরের ভেতর নীরবতা আবারও ঘিরে ধরল, শুধু বেদনাই বাকি, আর প্রত্যেকের মনে গভীরভাবে বেঁধে রাখা সহ মর্মিতা। শিহাব খান বাড়ি পেরিয়ে বাইরে এসে থেমে গেল। সন্ধ্যার হালকা বাতাসে তার চুল উড়ে উঠছে, চোখ লাল হয়ে আছে কান্নায়। সে ধীরে ধীরে পকেট থেকে ফোন বের করলো। স্ক্রিনে তুরার একটা ছবি ভেসে উঠল, তুরার হাসি, সেই চেনা চোখের মায়া যেন মুহূর্তেই তার বুকের ভেতর সব আবেগ জাগিয়ে তুলল। গাড়ির সামনে দাঁড়িয়ে সে নিঃশব্দে ছবিটার দিকে তাকিয়ে রইল, তারপর কাপা কণ্ঠে বলল, তুমি যেখানেই থাকো তুরা, আমি তোমাকে ঠিকই খুঁজে বের করব। আমি জানি তুরা, তুমি আমাকেই চাও, ওই রৌদ্রকে না। তুমি চিন্তা করো না, তোমার শিহাব ঠিকই তোমাকে খুঁজে বের করবে। শুধু আমি গেলে তুমি আমার সাথে এসো, আর আমার বিশ্বাস তুমি আমার সাথে আসবে। আই লাভ ইউ তুরা, লাভ ইউ সো মাচ তুরা। শেষ কথাগুলো বলার সময় শিহাবের কণ্ঠ ভেঙে গেল, চোখের জল আবার গড়িয়ে পড়ল গালে। সে ফোনটা বুকের সাথে জড়িয়ে ধরল, যেন সেই ছবিটার মধ্যে তার পুরো পৃথিবী, তার ভালোবাসা, তার শান্তি লুকিয়ে আছে। ঠোঁটে হালকা এক হাসি ফুটল, কিন্তু সেই হাসির ভেতরে ছিল গভীর যন্ত্রণা, অবশেষে মায়া আর প্রতিজ্ঞা। বাতাসে যেন তুরার নাম ভেসে উঠল, আর শিহাবের বুকের ভেতর প্রতিধ্বনিত হলো, আমি তোমায় খুঁজে বের করবই যেভাবেই হোক। শিহাব পাগলের মতো পুরো শহর তন্ন তন্ন করে তুরাকে খুঁজে চলছে। ঢাকা শহরের গলি, পার্ক, রাস্তাঘাট, হোটেল, প্রতিটি জায়গা সে ঘুরে দেখছে, মানুষকে জিজ্ঞেস করছে, কিন্তু যেন তুরার কোনো অস্তিত্ব নেই। প্রতিটি মুহূর্তে তার হৃদয় ভেঙে যাচ্ছে, কিন্তু সে হাল ছাড়ছে না। চোখ লাল, হাতে মোবাইল, মানচিত্র, ঠিকানা সব কিছু ধরে সে ঘুরে বেড়াচ্ছে। তার ভালোবাসা যেন শহরকে কাঁপাচ্ছে। ঢাকা খুঁজে শেষ করে শিহাব থামে না, এবার রাজশাহী শহরে চলে আসে। শহরের প্রতিটি থানা, পুলিশ স্টেশন যোগাযোগ করছে, 500 জন পুলিশকে দিয়ে তুরাকে খুঁজছে। প্রতিটি গলি, বাজার, রেস্তোরাঁ, লেক সাইড, হাসপাতাল, ট্রেন স্টেশন, সব জায়গায় মানুষ খুঁজছে তুরাকে। পুলিশ প্রচেষ্টা যতটা শক্তিশালী, তবুও তুরার কোনো খোঁজ নেই। তবে শিহাব হাল ছাড়ে না, প্রতিটি ব্যর্থতার সঙ্গে তার প্রতিজ্ঞা আরও দৃঢ় হচ্ছে। তার মনে বারবার বাজছে, আমি তুরাকে খুঁজে বের করবই, যত কঠিনই হোক, যত সময়ই লাগুক, আমি ছাড়ব না। তুরা আমার, এবং আমি তাকে ফিরিয়ে নিয়ে আসব। শহরের মধ্যে যেন তার একাকিত্ব আর ভালোবাসার তীব্রতা বাতাসের ঝাপসা হয়ে ভেসে বেড়াচ্ছে, আর প্রতিটি মানুষের চোখে ভেসে উঠছে এক অদম্য যন্ত্রণা আর আশা। এদিকে তুরার তখন সেন্স গেছে, এখন পর্যন্ত সেন্স ফিরেনি। রুদ্র তুরার সেন্স নিয়ে দেখে বুঝে নিল সে যে ঘুমিয়ে আছে। এই ভেবে রুদ্র শাওয়ার নেওয়ার জন্য ওয়াশরুমে ঢুকে পড়ে। কিছুক্ষণ পর তুরার সেন্স ফিরে এবং পিটপিট করে চোখ খুলে। কয়েক সেকেন্ড বসে সে পরিস্থিতি উপলব্ধি করার চেষ্টা করে। পর মুহূর্তেই রুদ্রের সেই কাজটির কথা মনে পড়ে গেলে তুরার রাগে দাঁত কিরমির করে করে বলল, অনেক হয়েছে ভাইয়ার এই নাটক। পেয়েছি কি আমায়? একে তো জোর করে এনে আটকে রেখেছে, তার উপর আবার আমার সাথে নোংরা কাজ করছে, আর আমি চুপ করে থাকবো? একদমই না। মুহূর্তেই তুরা রাগে কাঁপতে কাঁপতে চিৎকার করে রুদ্রকে ডাকতে লাগলো, এ ফাজিল রুদ্র, কোথায় মরেছিস রে? নাকি আবার আয়নার সামনে পড়ে নিজের হাসি দেখে নিজেই প্রেমে পড়ে গেছিস? ওরে বেকুবের মহারাজ, আমি তোর নাটকের নায়িকা না, বুঝেছিস? একবার সামনে আয়, এমন কানে নিচে দেবো যে গুগল ম্যাপও তোর বাড়ি খুঁজে পাবে না। আহাম্মক বেটা কোথাকার। রুদ্র মাত্রই সব কাপড় খুলে শুধু কোমরে তোয়ালেটা জড়ানোর পথে যাবে, ঠিক সেই সময় হঠাৎ ঘর থেকে তুরার গর্জন ভরা চিৎকার ভেসে এলো। চমকে গিয়ে সে তাড়াহুড়া করে দরজার দিকে দৌড় দিল, এমন তাড়া যে তোয়ালে কোমরে জড়াতেই ভুলে গেল। পরে মুহূর্তেই দরজার সামনে এসে দাঁড়াতেই দেখে তুরা বিছানায় বসে আগুনের মতো রাগে ফুঁসছে। আর রুদ্র নিজের অবস্থার কথা না ভেবেই হালকা হেসে বলল, জানেমান, তোর ঘুম ক্লিয়ার হয়েছে তো? তুরা রুদ্রের কণ্ঠ শুনে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকায়, আর মুহূর্তেই তার চোখ যেন থেমে গেল সেই দৃশ্য। রুদ্র দাঁড়িয়ে আছে একেবারে নির্লজ্জ ভঙ্গিতে, তোয়ালেটাও নেই জায়গা মতো। তুরার চোখ বড় বড় হয়ে গেল, মুখের চোয়াল কেঁপে উঠল, আর পরক্ষণেই তার বুক ফাটানো চিৎকার ঘর কাঁপিয়ে তুলল।
ও আল্লাহ, আম্মা গো! চিৎকারের শেষ প্রান্তে গিয়ে তুরার কণ্ঠ থেমে গেল। চোখ উল্টে গিয়ে সে ধপ করে বিছানায় লুটিয়ে পড়ল। আবারও চেঞ্জ হারালো। বেচারি তুরা যেভাবে কষ্ট করে একটু আগে চেতনায় ফিরেছিল, সেভাবেই আবার চলে গেল ঘুমের দেশে। রুদ্র তুরার চিৎকার শুনে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। তুরা আম্মা গো বলে ধপ করে বিছানায় লুটিয়ে পড়েছে। রুদ্র চোখ কুঁচকে তাকিয়ে দেখছে। এটা কি হলো? মানে আমি শুধু জিজ্ঞেস করলাম ঘুম ক্লিয়ার কিনা। এটা কি এখন সেন্স হারানোর মতো কথা? রুদ্র ধীরে ধীরে তুরার কাছে গেল। তুরার মুখের সামনে হাত নাড়ল। কোনো প্রতিক্রিয়া নেই। তারপর নিজের মাথা চুলকে বিড়বিড় করে বলল, আমার কি বিয়ে হবে না? শালের মাথারে তো বারবার সেন্স হারিয়ে ফেলছে। হঠাৎ রুদ্রের চোখ নিজের শরীরের দিকে গেল। কয়েক সেকেন্ডের জন্য সে জমে গেল। তারপর মুখে এমন এক ভাব এলো যেন পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ সে করে ফেলেছে। ও শিট, তোয়ালে। রুদ্র সাথে সাথে এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করলো, যেন পেছনে পুলিশ ধাওয়া করেছে। তাড়াহুড়া করে টাওয়ালটা কোমরে পেঁচাতে পেঁচাতে আয়নার দিকে তাকিয়ে নিজের চেহারা দেখে একদম হতবাক হয়ে গেল। নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে রাগে গর্জে উঠল। তুই ছিল মানুষ না, মহামানুষ। বাসন না করে ভবিষ্যৎ বউকে বারবার সেন্সলেস করে ফেলেছিস। তারপর নিজেই নিজের মাথায় হালকা একটা চাপড় মেরে বলল, এটা কেমন জীবনের রৌদ্র? তুই তো প্রেম করছিস না, সরাসরি হার্ট অ্যাটাক দিচ্ছিস মেয়েটার। আর কার প্রেমে তুই পড়লে যে তোর ইয়ে দেখে সেন্স হারিয়ে ফেলেছে? তাহলে তোর ইয়ের জোর কিভাবে সামলাবে? শালা এখন তোকে আমার মারতে ইচ্ছে করছে। খোদার কসম, তোরে আমি কাছে পাইতাম, তোর মাথা আমি 3 ফালটা করতাম। তোর ভাগ্য ভালো বেঁচে গেলি। আজ তুই আমি বলে। ডাক্তার এসে তুরার সবকিছু পরীক্ষা করে রুদ্রের উদ্দেশ্যে বলল, আসলে মনে হচ্ছে মেয়েটা অজ্ঞান হওয়ার আগে এমন কিছু দেখেছে যা তার বুকের ভেতরে হৃদস্পন্দনকে প্রচণ্ডভাবে কাঁপিয়ে দিয়েছে। অতিরিক্ত ধাক্কা আর মানসিক চাপের কারণে সে দুর্বল হয়ে পড়েছে, তাই নিজের হুঁশে থাকতে পারেনি। রুদ্র ডাক্তারের কথা শুনে নিজের চোখে ক্ষোভ আর হতাশা মিলন বয়ে নিয়ে বিড়বিড় করে বলল, হ্যাঁ, দেখেছে তো ভবিষ্যৎ যা সুন্দর হতে পারত, সে আগেই শালি মাথার অন্ধকারে ডুবে গেছে। ডাক্তার রুদ্রকে কিছু বিড়বিড় করে বলতে দেখে হালকা কণ্ঠে জিজ্ঞেস করল, হ্যাঁ, কিছু বলছিলেন? রুদ্র নিজেকে ধরে নিঃশ্বাস দিয়ে বলল, না, আপনি আপনার কাজ করুন। আর যাই হোক, তার সেন্স কখন ফিরবে? ডাক্তার ধীরে ধীরে উত্তর দিলেন, সেটা ঠিকভাবে বলতে পারছি না, তবে আসতে পারে যে কোনো সময়। তবে গুরুত্বপূর্ণ হলো যে জিনিসটি মেয়েটি দেখেছে সেটা তার কাছ থেকে সরিয়ে রাখবেন, অন্যথায় আবারও সে দুর্বল হয়ে যেতে পারে। রুদ্র হালকা ব্যঙ্গ ভরে হেসে আবারও বিড়বিড় করে বলল, এখন আমি কেটে ফেলি, তাই তো বলিস আবলের ঘরের বালের ডাক্তার। ডাক্তার রুদ্রকে আবারও কিছু বিড়বিড় করে বলতে দেখে কৌতূহল নিয়ে কান পেতে জিজ্ঞেস করলেন, হ্যাঁ মিস্টার রুদ্র, আপনি কি কিছু বলছিলেন? রুদ্র এক ঝলসানো হাসি ছুড়ে বিরক্ত কণ্ঠে বলল, হ্যাঁ, আমার বাল কাটার কথা ভাবছিলাম। বেশি কথা না বলে আগে ওর সেন্স ফিরান, আমার বিয়ে দেরি হয়ে যাচ্ছে। রুদ্রের কথায় ডাক্তার থমথমে গিয়ে কিছু বলতে পারল না। কোনো রকম একটু নড়ে চড়ে তুরাকে আবারও ভালো করে দেখে মুখ ফ্যাকাশে করে বলল, আমি এখন বলতে পারছি না এই মেয়ের সেন্স কখন আসবে। তাতেই রুদ্র চোখ কুঁচকে রাগে ফুঁসতে ফুঁসতে বলল, তাহলে তুই শালা বসে আছিস কেন আমার বাল চুষার জন্য? ডাক্তার সঙ্গে সঙ্গে এক প্রকার দৌড়ে বেরিয়ে গেলেন। রুদ্র তুরার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে ঠোঁটে অর্ধেক হাসি নিয়ে বলল, জেনেমান, তেমন ধৈর্য নিয়ে খেলছিস? সময় হোক 10 বছরের 5টা বাচ্চা তোকে গিফট করবো, সাথে 2টা ফ্রি আর এক বোনাস। রেডি থাকিস। 2 দিন পর পিট পিট করে তুরা চোখ খুলে 4-5টা বোঝার চেষ্টা করতে থাকে। ধীরে ধীরে সে উঠে বসে। গলাটা শুকিয়ে কাঠের মতো বেদনা দিচ্ছে। চারিদিকে চোখ বুলিয়ে দেখতে পায় নিজেকে হসপিটালের একটি বেডে। অবাক হয়ে ভেতরে ভেতরে প্রশ্ন জাগে, আমি কিভাবে এখানে এলাম? মুহূর্তের মধ্যে সব কিছু স্মৃতিতে ফেরে। ঘটনাগুলো একের পর এক ঝাপসা হয়ে ভেসে আসে। সঙ্গে সঙ্গে কাঁপা কাঁপা কণ্ঠে তুরা বলে ওঠে, ওইটা কি ছিল?
তুরা ধীরে ধীরে হাসপাতালের বেড থেকে নেমে দাঁড়ালো। চারপাশে ঘুরে দেখে কেউ নেই। এক পা পড়তে যাওয়ার সঙ্গে সঙ্গে শরীরটা দুর্বল হয়ে আসে, যেন প্রতিটা পদক্ষেপে শক্তি ফুরিয়ে যাচ্ছে। বুকের ভেতরে একটা অদ্ভুত চাপ, হালকা মাথা ঘোরা, সব মিলিয়ে তুরা যেন ভারী হয়ে পড়েছে। কোনো রকম সামলে সামলে হাঁটতে হাঁটতে কোনো ডাক্তার বা পরিচিত কারোর সঙ্গে মুখোমুখি না হয়ে তুরা হাসপাতালের বাইরে এসে পড়ে। বাইরে আসতেই চোখের সামনে নতুন শহর, নতুন রাস্তাঘাট, নতুন মানুষ, সব কিছুই তুরার জন্য একেবারে অপরিচিত। তুরা চমকে যায়, চোখ বড় করে চারপাশটা দেখে। বাতাসে নতুন শহরের গন্ধ, মানুষের হট্টগোল, গাড়ির শব্দ, সব মিলিয়ে তুরার মনকে এক অদ্ভুত অনুভূতিতে ভরে দেয়। মুহূর্তেই তুরার মনে পড়ে গেল রুদ্রের কথা। চোখ চারপাশে খুঁজে দেখে, কিন্তু রুদ্রকে কোথাও দেখতে পাচ্ছে না। সেই সুযোগটাই তুরা কাজে লাগালো। বুকের ভেতর এক অদ্ভুত সাহস জন্ম নিল, যাতে রুদ্রের হাত থেকে নিজেকে বাঁচাতে পারে। মন যে দিকে চাইছে সেদিকে ধীরে ধীরে হাঁটা শুরু করলো তুরা। কয়েকটা পা এগোতেই দৌড় শুরু করলো, যেন প্রতিটি দৌড় তাকে আরো স্বাধীনতা দিচ্ছে। শরীর দুর্বল হলেও মনে এক অদ্ভুত শক্তি কাজ করছে। শহরের নতুন রাস্তায় পা রাখতেই মনে হলো এখান থেকে শুরু হবে তার নিজস্ব পথ, যেখানে সে নিজের ইচ্ছার জন্য দৌড়াতে পারবে। রুদ্র কিছুক্ষণ রেস্টুরেন্টে ছিল। সেখানে একটা অফিসের ক্লায়েন্টদের সাথে ভিডিও কলে মিটিং করে আসলো। সেদিন রাতেই রুদ্র তুরাকে হসপিটালে এনে পড়েছিল। হাসপাতালে কমপক্ষে 4টি স্লাইন তুরার শরীরে দেওয়া হয়েছে। রুদ্র হসপিটালে ঢুকে সোজা তুরার কেবিন নাম্বার রুমে ঢুকলো, আর দেখে তুরা নেই। চারিদিকে চোখ বোলালো, তুরাকে খুঁজে পেল না। মুহূর্তের মধ্যে রুদ্রের মাথা ঘুরে যায়, চোখে উদ্বেগের ছাপ। দৌড়ে ডাক্তারের কাছে গিয়ে রুদ্র বলল, ডাক্তার, 304 নম্বর যে রোগীটা ছিল সে কোথায়? ডাক্তার চোখ বড় করে চমকে বলল, কি বলেন? রোগী তো তার কেবিনেই ছিল। রুদ্র সাথে সাথে অস্থির হয়ে বলল, কিন্তু এইমাত্র দেখে আসলাম কেবিন রুমে নেই। মিস্টার রুদ্র, আমরা বলতে পারছি না তাহলে। রুদ্র মাথা ঘুরিয়ে চারপাশে তাকালো। অন্য নার্সরাও একই উত্তর দিল, দেখেনি বা লক্ষ্য করেনি। রুদ্রের মাথার ভেতর সব ঘুরপাক খেতে লাগলো। রুদ্রের চোখ লাল হয়ে উঠল, গলা জমে গেছে, দাঁত কেঁপে উঠল। মনে হলো যেন সব কিছু উল্টে পড়ছে। হঠাৎ সব স্পষ্ট হয়ে গেল, তুরা পালিয়ে গেছে। রুদ্র ক্ষোভে ফুঁসতে ফুঁসতে চিৎকার করল, বোকা পাগল, তুই আবার কি পালাচ্ছিস? তোর এমন সাহস কিভাবে হলো? তুই জানিস না আমি রেগে গেলে কতটা ভয়ঙ্কর হয়? মুহূর্তের মধ্যে রুদ্রের চোখে জেদ আর রাগের আগুন জ্বলে উঠল। সে তাড়াহুড়ায় গাড়ির দিকে ছুটল, মনে এক অদ্ভুত প্রতিজ্ঞা যে কোনো মূল্যে তুরাকে খুঁজে বের করবে। তুরা চাইলে যতই দূরে লুকাক না কেন, তুরা আমারই হবে। আমার ভালোবাসা তাকে ছাড়বে না। এদিকে তুরা প্রাণপণে দৌড়াচ্ছে, শরীর হেলছেই, তবুও পা থামছে না। সেই দিনের বিয়ের লেহেঙ্গা এখনো শরীরে পড়ে আছে। লেহেঙ্গার ভারে শরীরটা আরো হেলে পড়ছে, কিন্তু তুরা থেমে নেই। হৃদয়ে এক অদম্য আগুন জ্বলছে, চোখে দৃঢ়তা, আর প্রতিটি পদক্ষেপ লেহেঙ্গার ভারও যেন তার প্রেরণাকে আটকে দিতে পারছে না। তুরা প্রাণপণে দৌড়াচ্ছে। হঠাৎ হালকা ধাক্কা খেলো একটা গাড়ির সঙ্গে। ব্যথা তেমন লাগেনি, গাড়িটা আগেই থামানো হয়েছিল। তুরা চোখ তুলতেই দেখতে পেল গাড়ি থেকে কেউ বের হচ্ছে, আর মুহূর্তের মধ্যেই সে যেন বাতাসের মতো ধীরে ধীরে বেরিয়ে গেল শিহাব। তুরা শিহাবকে দেখে কিছুটা বাঁচার আশা পেল। মনে হলো যেন সব বিপদ মানসিকভাবে থেমে গেছে, কিন্তু সেই স্বস্তি স্থায়ী হলো না। তুরার পিছনে মুহূর্তের মধ্যে আরেকটি গাড়ি এসে থামলো, আর সেই গাড়ি থেকে বের হলো রুদ্র। তুরা চমকে গেল, দুদিকেই চোখ খুলে তাকালো। দুজনের মাঝখানে দাঁড়িয়ে তুরা যেন সাপের খোলসের মতো আটকে পড়ল। এক পাশে শিহাবের সহানুভূতি, আর অন্য পাশে রুদ্রের বিপজ্জনক উপস্থিতি। তুরা শরীরটা কাঁপছে, হৃদয়টা দ্রুত ধুকধুক করছে, পা যেন এক মুহূর্তে স্থির হয়ে গেল। তুরা ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে, যেন সময়ও দাঁড়িয়ে গেছে, আর সাথে মুহূর্তটিও যেন অমর হয়ে গেছে।
তুরা যেন এখন কোনো ভয়ঙ্কর বিপদের মোড়ে দাঁড়িয়ে আছে। নিস্তব্ধ বাতাসেও একটা চাপা উত্তেজনা ছড়িয়ে আছে চারপাশের রাস্তায়। তুরা একবার শিহাবের দিকে তাকায়, চোখ মৃদু আশার ঝিলিক, যেন সেখানে একটু নিরাপত্তা খুঁজে পায়। কিন্তু পর মুহূর্তেই দৃষ্টি ঘুরে যায় রুদ্রের দিকে, যার চোখে অজানা ঝড়, দম বন্ধ করে দেওয়ার মতো তীব্রতা। দুদিকে পথ, কিন্তু কোন দিকেই মুক্তি নেই। তুরা নিঃশ্বাস নিতে চায়, কিন্তু বুকের ভেতর ভার জমে গেছে। মনে হচ্ছে এক ভুল পদক্ষেপেই সব শেষ হয়ে যাবে। রুদ্র চোখ মুখ শক্ত করে এগিয়ে এলো। মুখে কোনো কথা নেই, শুধু একরাশ তীব্রতা জমে আছে তার দৃষ্টিতে। রুদ্র তুরার এক হাত শক্ত করে ধরে টান দিল, যেন কোনো সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়ে ফেলেছে। তুরা কিছু বুঝে ওঠার আগে রুদ্র তাকে টেনে নিতে শুরু করলো। ঠিক সেই মুহূর্তে শিহাব এগিয়ে এসে তুরার অন্য হাতটা ধরে ফেলল। তার চোখে দৃঢ়তা, মুখে চাপা রাগ, কণ্ঠ গভীর আর ভারী হয়ে উঠল। তোরাকে আমি নিয়ে যাব, তোরা আমার সাথে যাবে। রুদ্র এক পলক শিহাবের দিকে তাকালো, চোখে ক্রোধ, তবুও ঠোঁট নিঃশব্দ। কিছু না বলে আবার তুরার হাত ধরে টান দিল, যেন নিজের অধিকারের প্রমাণ দিতে চাইছে। শিহাব এবার আর চুপ রইল না, সে আরো জোরে তুরার হাত চেপে ধরে কঠিন স্বরে বলল, শুনতে পাননি আমি কি বলেছি? তোরা আমার সাথে যাবে। তোরা বলো, তুমি কার সাথে যাবে?